হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। বরবরণ সাত পাখি বাঁধা শুভদৃষ্টি সম্প্রদান, তারপর ছিল বাসি বিয়ে, অ্যাট লাস্ট ছিল কনে বিদায়। কনে বিদায়ের দিন ছিল আবার অক্ষয় তৃতীয়া। সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটা। শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। যখন আমরা ছোট ছিলাম তখন মা বলতো যে সাজতে সাজতে নাকি ফেস কলকার রাজা। এই দেখো বিয়ের দিন কি পরিমাণে বৃষ্টি এসে হাজির হলো। সকালে তো বললাম যে ওয়েদারটা কি জোস আর অনেক ফুরফুরে ছিল, কিন্তু রাত্রেবেলা যে এরকম একটা অবস্থা করতে পারে সেটা একদমই পরিকল্পনা করা ছিল না। এরকম একটা বৃষ্টি নামলো, সেজে গুজে বসে আছি, বাসায় যাওয়ার মতো কোনো ভাবেই দেখতে পাচ্ছি না যে কোনোভাবে গিয়ে বিয়ে বাড়িতে উঠবো। তারপর দুষ্টপুরাও ঘুমিয়ে গেছে। এরকম পরিমাণে বাতাস আসলো যার জন্য কারেন্টও চলে গেল। বাতাসের পরে একদম বৃষ্টি নেমে গেল। বৃষ্টিও তো ভালোই মোটামুটি হচ্ছে। এদিকে পূজার সাজগুজ হয়নি, আবার অনেকে বলতেছে যে বর এসে গেছে। যাই হোক, বর আসলে আর কি করার, বরকে তো গেটে বরণ না করে ঢুকিয়ে নেওয়া যাবে না। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বরকে অবশ্যই আমাদের জন্য অপেক্ষা করতেই হবে। পূজার সাজ মোটামুটি রেডি বলতে পারো। বাইরেটা একদমই কুটকুটে অন্ধকার হয়ে রয়েছে। আধা ঘন্টা আগেও দিনের অবস্থা একদমই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এই বৃষ্টি যে কোথা থেকে এসে হাজির হলো সেটাই ভেবে পাচ্ছিলাম না। কনেকে কিছুক্ষণ আগে আমাদের বাসা থেকে সাজিয়ে নিয়ে গেল, তখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। একদম তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে কনেকে দেখা করিয়ে দেব। দেখো ঠাকুমা গরমের জন্য কিরকম ভাবে শুয়ে হাত পাকা দিয়ে বাতাস করছিল। যখন আমি রেডি হতে বসেছিলাম তার কিছুক্ষণ আগে দুষ্টবুড়া ঘুমিয়ে যায়। যখন রেডি হচ্ছিলাম তখনও সে ঘুমাচ্ছিল। হঠাৎ করে রেডি হওয়ার মাঝখানে তার এত জোরে কান্না হয়ে গেল, যার জন্য আমার সাজগুজি রেখে তার কাছে চলে আসতে হলো। তারপর তো ঘুমিয়েছে, আবারও এরকম করে কিছুক্ষণ পর কেঁদে কেঁদে উঠে যাচ্ছে, যার জন্য সাজটা মোটামুটি ভাবে আমি কমপ্লিট করতে পারলাম। আর আমার আজকের মেকওভার করে দিয়েছে আমার ছোট্ট বোন পূজা। শুধু আজ নয়, সেই গায়ে হলুদ থেকেই সাজগুজ, শাড়ি পরানো, চুল বাঁধা সবকিছুই কিন্তু কমপ্লিট করে দিচ্ছে পূজায় আমাকে। তারপর এই যে দেখো কারেন্ট চলে এসেছে। ঠাকুমাকে বলতেছিলাম চলো তাড়াতাড়ি করে বের হয়ে যায়, যেহেতু বৃষ্টি অনেকটা কমে গিয়েছে। তারপর ফোনের লাইটটা জ্বালিয়ে টিপে টিপে হাঁটতে শুরু করে দিলাম কাদা আর বৃষ্টির মাঝখান দিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমার সামনে ছিল পূজা, আর ঠাকুমা এখনো ঘরেই রয়ে গেছে। তালা চাবি মেরে তারপর আসছে। ভারী একটা সাজ দিয়েছে, তার উপরে দুষ্টপুরা কোলে, এর মাঝ দিয়ে বৃষ্টির মাঝে হেঁটে যাচ্ছি। যদি পড়ে যাই তাহলে বিয়ে বাড়ি হয়তো বা সেইখানেই হয়ে যাবে। যাই হোক, ভালোভাবে আমরা বিয়ে বাড়িতে এসে কিন্তু পৌঁছে গেলাম। বৃষ্টিময় বিয়ে বাড়ি হয়ে গেল একটা। আসার পর আমাদের বিউটিফুল ব্রাইডকে দেখে তো আমি একদমই অবাক হয়ে যাই, কারণ এত নর্মাল একটা সাজ দিয়েছে, তারপরে তাকে এত কিউট লাগতেছিল। এখন যে ব্রাইড বসেছে যে রিচুয়ালটা পালন করতে, সেই রিচুয়ালটাকে বলে মঙ্গল। মঙ্গলের জন্য সবকিছু কিন্তু রেডি করে নিয়েছে, আর ব্রাইডও অপেক্ষা করছে কখন মঙ্গলটা শুরু করানো হবে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মঙ্গল বলা হলেও অনেক অনেক জায়গায় কিন্তু এটাকে বস্ত্র অলঙ্কারও বলা হয়। মঙ্গলের অনুষ্ঠানটা বিয়ের কিছুদিন আগেও করা যায়, আবার বিয়ের দিনও করা যায়। যেহেতু তারটা বিয়ের দিন করা হচ্ছিল, বরপক্ষের অনেকেই কিন্তু বরের আগেই চলে এসেছে মঙ্গল করানোর জন্য। এটা ছিল পূজার বিয়ের লুক। পূজা বলতেছিল যে আমরা যেহেতু ছাতনা তলার পাশে আছি, তাহলে একটু লুকটা এইখান থেকেই ভিডিও করে নেওয়া যায়। আমরা যখন রেডি হতে শুরু হয়েছিলাম তখন কিন্তু ব্রাইডের সাজ কমপ্লিট হয়ে যায়, যার জন্য ব্রাইড অনেক আগে চলে এসে ফটোশুট মোড করা শেষ করে নেয়। যদি আমরা ব্রাইডের সাথে চলে আসতে পারতাম তাহলে তখন আমরাও ঠিক মতন ভিডিও প্লাস ফটোশুট গুলো করে নিতে পারতাম। বর চলে এসেছে, যার জন্য আমরা এরকম ভাবে কোনো ভিডিও প্লাস ফটোশুট নিতে পারিনি, যার জন্য আরো মনটা একটু খারাপ হয়ে গেছিল। পুরো বিয়ে শেষ হওয়া পর্যন্ত কোনোভাবে ভালো ফটোশুট প্লাস ভিডিও নিতে পারিনি, কারণ বর চলে আসলে সত্যি কোনো ফটোশুট বা ভিডিও নেওয়া সম্ভবই হয় না। দু পক্ষের বাসা থেকে এরকম একটা হুড়াহুড়ি আর চেল্লাচেল্লি শুরু হয়ে যায়, যার জন্য ওই সমস্ত বিষয়গুলো মিসিং হয়ে যায়। আর আমরা সবাই মিলে এবার গেটের কাছে দাঁড়িয়ে গেছি। বর এসে ওই পাশে দাঁড়িয়ে আছে, এখনো গাড়ি থেকে নামবে, আর আমরা এই পাশে দাঁড়িয়ে আছি বরকে ওয়েলকাম করার জন্য। এখানে কিছু ফুল আর খাবারের জন্য মিষ্টি জল রেখেছি। আউটসাইডে যে লোকজন দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু সবই ছিল বরপক্ষে, আর বরপক্ষ কিন্তু অনেকক্ষণ যাবত আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। তার জন্য আমরা অনেক হাসাহাসি আর মজা করে বলতেছিলাম যে গেট ধরাতে তো এমনিতেই বকশিস, তার উপরে এক্সট্রা বকশিস হচ্ছে আমাদের অনেকটা সময় দাঁড় করিয়ে রাখার জন্য। অপেক্ষার পর তাহলে আমরা কাটিয়ে উঠতে পারলাম। বরের দেখা পাওয়া গেল বা মিললো, যাই বলো সবাই মিলে আমরা এবার আমাদের আর্জিটা বরকে জানিয়ে দিয়েছিলাম। যে বরকে এইটুকুনি বুঝিয়ে দিয়েছিলাম যে আজ যদি কনের কাছে সে যেতে চায় তাহলে কিন্তু আমাদের আর্জিটা অবশ্যই তাকে মেনে নিতে হবে। বরের কাছে আর্জি করেছি বলে যে আহামরি কিছু চেয়ে বসেছি ওইরকম কিন্তু না, খুবই সামান্য বা অল্প পরিমাণে কিছু চেয়েছি সেটাই বলতে পারো। তোমাদেরকেও বলে দিই কি পরিমাণে অ্যামাউন্ট আমরা বরের কাছে চেয়েছিলাম, খুবই অল্প, মাত্র 10,000 টাকাই চেয়েছিলাম গেট ধরা হিসেবে। কি ভাবতেছো চাওয়া মাত্রই টাকাটা পেয়ে গেছিলাম? আরে ভাই তা না, কিন্তু একদমই। সবাই হয়তো বা জানো গেট ধরার ভিতরে কত যে দর কষাকষি আর কত কথার যে চাপাচাপি হয়ে থাকে। এই যে সামনে একটা মহিলাকে দেখতে পাচ্ছ, উনি কিন্তু খুবই একটা উচ্চতর ডিগ্রি পাওয়া মহিলা বলতে পারো। বরপক্ষের এতগুলা মানুষের মাঝে এই মহিলাটাই অনেক ভালো একটা মহিলা ছিল। আমরা 10,000 টাকা চাওয়ার পরপরই না
একদম বের করে 10,000 টাকায় আমাদের হাতে দিয়ে দিছিল। কিভাবে দিয়ে দিছিল সেইটা একটু তোমরা শুনো, শোনার পর বুঝতে পারবে কত যে ভালো মহিলা। আমরা বলেছিলাম যে 10,000 টাকা, তার জন্য উনি একটা 10 টাকার নোট দিয়েছে প্লাস একটা 1,000 টাকার নোট দিয়েছে, দিয়ে বললো এটা নাকি 10,000 টাকা। যাই হোক, উনি যে এইটুকু শিক্ষা পেয়েছে 10,000 এইভাবে হয়, সেটাই তাকে অনেক ধন্যবাদ। আমরা ওনাকে বললাম যে আমরা ওইরকম শিক্ষা বুঝি না, আমরা বুঝি যে একের সাথে 4টে শূন্য থাকবে তাহলেই হয় 10,000, আর যদি তাও না বুঝেন তাহলে একটা তো যে 1,000 টাকার নোট দিলেন ওইরকম আরো 9টা নোট দিয়ে দেন, তাহলে কিন্তু 10,000 হয়ে যায়। সেই কখন এসেছে বেচারা, এসে যে গেটের কাছে বসে আছে তাকে তো কোনো রকম আপ্যায়ন করা হচ্ছিল না, যার জন্য আমার ছোট বোন পূজা গিয়েছে এবার তাকে একটু মিষ্টি মুখ করিয়ে দেওয়ার জন্য। এটা আবার ভেবে না যে মিষ্টি মুখ করাচ্ছে মানেই যে টাকা পয়সা দিয়ে দিয়েছে। 1,010 টাকা টেবিলের মাঝে এখনো পড়ে আছে, টাকা না দেখ, তাকে তো আগে আমাদের যে সম্মানটুকু দেওয়া দরকার সেইটুকুনি দিয়ে দেই। টাকা পয়সা এগুলো তো কোনো ম্যাটারই করে না, এই সমস্ত কিন্তু বিয়ে বাড়ির একটা আনন্দ উৎসব হিসেবেই ধরা হয়। এখানে অনেক কথা চাপাচাপি হয়ে থাকে, সবকিছুই কিন্তু মজা হিসেবেই নেওয়া হয়, এছাড়া অন্য কিছুই না। কিছুক্ষণ আগে অনেকগুলো কথা বলেছি, সেগুলোকে আবার কেউ ঝগড়া হিসেবে ভেবে নিও না, জাস্ট ফান করে আর বিনোদন দেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলা হয়েছিল। কিন্তু মিষ্টিটা বেচারা খেতে চাইছিল, বারবার পূজা টান দিয়ে নিয়ে আসাতে অনেকটা লজ্জা পেয়েছে, যার জন্য এখন প্রচন্ড সাদাসাদির পরেও সে মিষ্টিটা খেতে একদমই রাজি ছিল না। যাই হোক, পূজাকে বলতেছিলাম বেচারাকে মিষ্টিটা দিয়ে দিই। দুষ্টুবুড়াকে তো তখন ঘুম পাড়িয়ে নিয়ে এসেছিলাম, আসার পর দুষ্টুবুড়াকে ঠাকুমার কাছে দিয়ে দিয়েছিলাম, আর তখন ঘুমাচ্ছিল। গেটের পুরো মজাটা দেখার আগে দুষ্টুবুড়া কিন্তু ঘুম থেকে উঠে যায় আর প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। মঙ্গল শেষ করে কিন্তু ব্রাইড চলে এসেছে ঘরে। এবার ব্রাইডের সাথে বরপক্ষের মানুষজন এসে কথাবার্তা বলতেছিল প্লাস ছবি নিচ্ছিল। গেট ছাড়ার পর বর এসে বাসাতে ঢুকে, বাসাতে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর এসে কিন্তু বসে পড়েছে এবার বিয়ের জন্য, বিয়ের আসরে। এইখানে কনের কোনো কাজ নেই, আপাতত বরকে এইবার দান করা হবে যেই সমস্ত জিনিস, সেই সমস্ত নিয়েই কিন্তু বরকে এইবার দরকার হবে ওইখানে। আর এই ফাঁকে যেহেতু কনে আসছে না, আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিলাম সবাই মিলে। দুষ্টবুড়াও ঘুমিয়েছে, কখন আবার উঠে যাবে, যার জন্য তাড়াতাড়ি করে আরো খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। বিয়ের লগ্ন ছিল 10টায় আর এখন রাত্র 12টা বেজে গেছে, লগ্ন কিন্তু একটা পেরিয়ে গিয়েছে। সেই সময় মতো কিন্তু অনুষ্ঠানটা শুরুই করতে পারেনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আসার পর দেখলাম যে যাত্রা করে বের করে দিচ্ছে কনেকে বিয়ের আসরে যাওয়ার জন্য। ওইদিকে কিন্তু বর্জে বসেছিল দান করবে বলে, সেই দান কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দানের কাজটা মেয়ে পক্ষ থেকে বাবা, মামা কিংবা বড় ভাই করে থাকে। আর দান বলতে বুঝাচ্ছি যে বরকে যে পরার জন্য মুকুট দেওয়া হয়, মেয়ে বাড়ি থেকে কাঁসার জিনিসপত্র বা পাঞ্জাবি টাঞ্জাবি দেওয়া হয়, সেইগুলোকে মেয়ে পক্ষ থেকে যে দান করছে সেই দানের জিনিসগুলো বরপক্ষের হাতে তুলে দেবে, বরের হাতে। তখন আবার পুরোহিত মন্ত্র পাঠ করতে থাকবে, ওইটাকেই দান বোঝায়। ব্রাইড ছাদনাতলাতে এসে গেছে, আসার পরপরই কিন্তু ব্রাইড আর বরের প্রথম দেখা দেখি হয়ে গেল। এটাই ছিল শুভ দৃষ্টি। এবার হচ্ছিল 7 পাক। 7 পাকের মাঝে কিন্তু 1 পাক ঘোরা কমপ্লিট করার পর কিন্তু ব্রাইড নাচানাচি শুরু করে দিয়েছে, হাতে ফুল নিয়ে জামাইকে বরণ করে নিচ্ছিল। জামাইকে বরণ করে 1 পাক ঘোরার পর যখন দ্বিতীয় পাক দিবে, তখন আমরা কুঞ্জুর আউটসাইডে কিন্তু প্রচন্ড নাচানাচি করেছিলাম সবাই একসাথে মিলে ব্রাইডকে নিয়ে। আর ব্রাইডের বিয়েতে আমাদের প্রচন্ড রকমের প্ল্যানিং ছিল যে আমরা প্রচন্ড চিল করব, প্রচুর নাচানাচি করব আর অনেক জাঁকজমক করে সাজ দেব। যেই রকম ভাবে ব্রাইড সাজবে তার বিপরীত সাজটা আমরা অবশ্যই দিব। ব্রাইড যে আজকে বিয়ের কোণে ছিল সে যেন একদমই ভুলে গেছে। আসলে এতটা খুশির কারণ আছে, এর পিছনে প্রায় 3.5 বছর রিলেশন করেছে, 3.5 বছরের পরিপূর্ণ একটা ফল আজকের দিনে সে পেয়েছে। দুইটা মানুষ যখন রিলেশন করে, সেই রিলেশনটা যখন দুইটা বাড়ি থেকেই মেনে নিয়ে বিয়েতে পরিপূর্ণ করে, তখন যে তার ভিতরে কতটুকু আনন্দ থাকে সেইটা আজকে তোমরা ব্রাইডকে দেখে অবশ্যই ফিল করতে পারছিলে। আর ব্রাইড কিন্তু পুরো বিয়েটা জুড়ে প্রচুর রকমের নাচানাচি করে কাটিয়েছে সময়টা বলতে পারো। ব্রাইড কিন্তু এবার 7 পাকের মাঝে 2 পাক দিয়ে এসে আবারও প্রথমবারের পাকের মতো করেই কিন্তু হাতগুলোকে বারবার নাচিয়ে ফুলগুলোকে আবারও বরের পায়ে দিয়ে দেবে। আর এরকম সেম পদ্ধতিতে কিন্তু 7টা পাকই কমপ্লিট করবে। প্রতিটা ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা কথা একটু বিশ্লেষণ করে বলে দিচ্ছিলাম যে এটার পরে সেটা করতে হয় বা এটার পরে এটা করা লাগে। অনেকেই হিন্দুরাই বলতে পারো যে এগুলো তো আমরা জানি, বলার কি দরকার আছে, কিন্তু যারা মুসলিম আছো তারা তো আর এই সমস্ত দেখো নাই বা অনেকেই দেখেছো, যাই হোক তারা তো আর বুঝবে না, যার জন্য আমি একটু ডিটেলসে ভেঙে চুরে বলতেছিলাম যাতে তারা বুঝে নেই এটার পরে এটা। আর হাতগুলো নাচানোর পর সেই ফুলগুলো কোথায় ফেলে বা কি করে, যার জন্য সবকিছু একদম ভেঙে চুরে গুছিয়ে গেছি আমি বলে দিচ্ছিলাম। যখন আমরা কোনো দেবতা বা ঠাকুরের পূজা করে থাকি তখন যেরকম শ্রদ্ধা আর ভক্তি নিয়ে করি, ওই রকম ভাবে বিয়ের মঞ্চেও কিন্তু বিয়ের জিনিসটাও শ্রদ্ধা আর ভক্তি সহকারে কিন্তু প্রত্যেকটা রিচুয়াল পালন করে বিয়েটা কমপ্লিট করতে হয়।
এবার হবে মালা বদল। বর আর কনে দুইজনেই কিন্তু দাঁড়িয়ে গেছে মালা বদল করার জন্য। বর আর কনে দুইজনের গলা থেকেই মালাগুলো খুলে নিচ্ছিল মালা বদল করার সময়। আর মালা বদলও কিন্তু 7 বার করতে হয়। মালা বদল করার সময় কিন্তু একটা রিচুয়াল আছে। কনে তো ডান হাতেই মালাটা পরিয়ে দেবে বরের গলে, কিন্তু কনেকে যখন বর মালাটা পরাবে তখন কিন্তু ডান হাত নয় বাম হাত ইউজ করতে হয়। আর এই দেখো এইখানে কিন্তু আমি যে মাত্র কথাটা বললাম সেইটাই হচ্ছে। আর দেখো বর যখন বাঁ হাত দিয়ে মালাটা পরায় তখন কিন্তু প্রচন্ড কষ্ট হয় বলতে পারো, কারণ বাঁ হাত দিয়ে তো আমাদের কোনো কাজ করে অভ্যস্ত না। আর মালাটা যখন একজনের গলে দেওয়া হয় বাঁ হাত দিয়ে তখন বিষয়টা অনেক টাফ হয়ে যায়। যখন কনে 7 পাক ঘুরছিল তখন কিন্তু আমরা অনেক নাচানাচি আর অনেক মজা করেছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মালা বদলটা উপভোগ করছিলাম আমরা সবাই মিলে। কনে কলার তলে যাওয়ার পরে তো সবকিছু বিয়েতেই রিচুয়াল একটাই থাকে, শুভদৃষ্টি, মালা বদল, 7 পাকে ঘোরা। এইগুলো হয়ে গেলে কিন্তু তখন পুরোহিতের প্রয়োজন হয়। এর আগে পুরোহিতের দরকার হয় না। আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা মিলেই এই রিচুয়াল গুলো পালন করে ফেলে। বর আর কনে কিন্তু বসে গেছে এবার পুরোহিত নিয়ে বিয়ে পড়ানোর জন্য। আর আমরা সবাই বসে বসে বিয়ে দেখছিলাম। আজ পাশে দুষ্টপুরার বাবা নেই বলে আমার একটা জুটি নেই, যার জন্য আমার বিয়ের ফিলিংসটা আজ আমি কারোর সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন কিন্তু পর্ব চলছে বিয়েতে সম্প্রদান পর্ব। এই যে বর আর কনের হাতটা কিন্তু বেঁধে দিয়েছে, বেঁধে কিন্তু যেখানে ঘট দেওয়া হয় সেই ঘটের উপরে রেখে দেয়। তাদের দুইজনের হাত তো বাঁধা থাকে, আর একজনের হাত থাকে যিনি দান করবে। যদি বড় ভাই, বাবা কিংবা মামা দান করে থাকে তার হাত দেওয়া হবে। 3 জনের হাত একসাথে করার পর পুরোহিত মন্ত্র বলবে, সেই মন্ত্র 3 জনে পাঠ করবে আর সেইটাই হয়ে যায় কিন্তু সম্প্রদান। তাতে কন্যাকে দানও করা হয়ে যায়। আর এখন চলছে আরশি বদলের পর্ব। সেই আরশি বদলে কিন্তু নাপিতের প্রয়োজন হয়। নাপিত এসে গেছে আর বরের হাতের আরশিটা দিবে কনের হাতে, কনের হাতের আরশিটা দেবে বরের হাতে। দুজনের হাতের আরশিটা তো নাপিতেই বদল করবে, তার জন্য কিন্তু নাপিতে একটা মন্ত্র বলে। আর এই মন্ত্রের জন্য তাকে দক্ষিণা দিতে হয়। সে কিন্তু শুরুতেই দক্ষিণাটা চাচ্ছিল যে দিয়ে দিতে, তারপর নাকি সে মন্ত্র বলবে। কিন্তু সবাই বলতেছিল যে আগে মন্ত্র বলেন তারপর দক্ষিণা দেব। এ নিয়ে একটু চাপাচাপি করতে করতে আমার দুষ্ট বুড়া ঘুম থেকে উঠে যায়। এখন বাজে রাত্র 2:30। 10টার লগ্নের কথা ছিল। যদি 10টার লগ্নে বিয়ে শুরু হতো তাহলে 12:30টার মাঝেই সবকিছু কমপ্লিট হয়ে যেত। কিন্তু যেহেতু বিয়েটা শুরু হতে একটু লেট হয়ে গেছে, অন্য আরেকটা লগ্ন থেকে বিয়েটা শুরু করতে হয়েছে, সেজন্য কিন্তু এখন রাত্রে 2:30 বেজে গেছে। এখন যে বিয়েটা সারা হলো এটা কিন্তু সাজু বিয়ে বলে। এই যে আরশি বদলের পর্বটা হয়ে গেলেই কিন্তু এই বিয়ের কাজ শেষ। তারপর বাসি বিয়ে করতে হবে। এখন এই বিয়ে সম্পূর্ণ হওয়ার পর বর আর কনে ঘরে যাবে, গিয়ে পাশা খেলবে। যেহেতু দুষ্ট বুড়া উঠে গিয়েছিল তারপর আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, আমাকে বাসায় চলে যেতে হয়েছিল, সেজন্য আমি পাশা খেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু বাসি বিয়ের কিছু ক্লিপ আছে, সেইগুলো আরেকটা ব্লগ বানাবো, সেইটাতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে যদি বাসি বিয়ে, কনে বিদায় প্লাস অক্ষয় তৃতীয়া সবকিছু একসাথে শেয়ার করি, দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায় আর যারা দেখবে তাদের অনেক বোরিং ফিল হবে। যার জন্য আমি দ্বিতীয় পর্বে বাকি সব অনুষ্ঠানের মুহূর্ত নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই আমার পেজের সাথে থাকো আর নতুন ব্লগ পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে, টাটা।